শুভেচ্ছা। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম স্বর স্থাপন নিয়ে। আজকে আমরা আলোচনা করব স্বর যোজনা নিয়ে। কিভাবে আবৃত্তির মধ্যে আমরা স্বরকে যোজন করব। প্রথমত হচ্ছে স্বরটাকে আগে কণ্ঠে স্থাপন করতে হবে, তার পরবর্তীতে যে আমরা আবৃত্তিতে স্বর যোজনা করা শুরু করব। যতক্ষণ পর্যন্ত আমরা স্বর আবৃত্তির মধ্যে যোজন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র সেই কবিতাটি একটি পাঠ হয়ে যাবে, সেটা কিন্তু আবৃত্তি হবে না। গান যদি আমি বলি যে আমি মনের সুখে শুধু আবেগ মিশ্রিত করে আমি গান গাইলেই হলো, সেটা সুরে লাগুক বা নাই লাগুক তাতে খুব একটা সমস্যা নাই। শুধু মনের ভালো লাগা থেকে আপনি শুধু গান গাইলেই হবে, আসলে কি তাহলে সেটা গান হবে যদি সেটা সুরে না লাগে? একইভাবে শুধুমাত্র ডায়লগ প্রক্ষেপণ করে গেলেই কি সেটা অভিনয় হয়? সবকিছুরই একটা ব্যাকরণ রয়েছে, একটা ডিসিপ্লিন রয়েছে, একটা শৃঙ্খলা রয়েছে। সেই জায়গাগুলো আবৃত্তির যে অনুশাসনগুলো থাকে, সেই অনুশাসনগুলো মেনে যখন আমরা আবৃত্তি করব, খুব স্বাভাবিকভাবে সেই আবৃত্তিটা সঠিকভাবে আমার স্বর থেকে বা আমার কণ্ঠস্বর থেকে বেরিয়ে আসবে। আমরা শিখেছি স্বর স্থাপন কিভাবে করতে হয়। স্বর স্থাপনের অনেকগুলো এক্সারসাইজ রয়েছে, যদিও পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে আমাদের এই কেন্দ্রিক, সেগুলোর মধ্যে আমরা সেই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনা করব আমরা স্বর যোজনা নিয়ে, কিভাবে স্বর যোজন করতে হয়। আমি একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে স্বর ছাড়া আবৃত্তি হয় আর কিভাবে স্বর যোজন করার পরে তখন সে আবৃত্তিটা কেমন হয়। আমরা স্বরবর্ণ শুনেছি, আমরা ব্যঞ্জনবর্ণ শুনেছি। স্বরবর্ণ সেগুলো যেগুলো উচ্চারণ করতে গেলে আমাদের অন্য কোনো কিছুর সাহায্য নিতে হয় না, সে একা একাই উচ্চারিত হতে পারে, এটাকে বলে স্বরবর্ণ। আর ব্যঞ্জন কিন্তু একা একা উচ্চারিত হতে পারে না, ব্যঞ্জন উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়। আপনি বলছেন অ, এটা কিন্তু মুখ থেকে বেরিয়ে আসছে সরাসরি, কোথাও কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। আপনি বলছেন আ, ই, ই, কিন্তু আপনি যখনই বলছেন ক, শেষে যে কিন্তু অ উচ্চারিত হচ্ছে। আপনি বলছেন কা, শেষে যে আ উচ্চারিত হচ্ছে। আপনি বলছেন কি, শেষে যে ই উচ্চারিত হচ্ছে। আপনি বলছেন উ, শেষে যে উ উচ্চারিত হচ্ছে। তো আবৃত্তির এই অন্তর্নিহিত এই বিজ্ঞানটা যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলেই কিন্তু আবৃত্তি নির্মাণ করাটা আমাদের জন্য খুব সহজ হবে। আমরা সঠিকভাবে জেনে বুঝে আমাদের স্বরটাকে প্রয়োগ করতে পারবো। কবিতার পংক্তিতে কবিতার পংক্তিতে যেসব জায়গায় স্বরবর্ণের প্রভাব থাকে, সেসব জায়গায় হচ্ছে আমরা স্বরগুলোকে প্রয়োগ করতে পারি। আমরা ছন্দ নিয়ে আমার ভিডিও যদিও অনেক আগে পেজে আপলোড করা আছে, সেখানে আমরা ছন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। ছন্দের মধ্যে আমরা জেনেছিলাম যে ছন্দ বের করতে গেলে আমাদের মুক্তাক্ষর লাগে এবং বদ্ধাক্ষর লাগে। মুক্তাক্ষর সেগুলো যে অক্ষরগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখের মধ্যে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, এটাকে মুক্তাক্ষর বলে। আর যেগুলো বদ্ধাক্ষর বা যুক্তাক্ষর, সেগুলোতে হচ্ছে এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের মুখে কোথাও না কোথাও সেটা বাধাপ্রাপ্ত হয়। তো এই মুক্তাক্ষর যেখানে যেখানে থাকে সেখানে সেখানে স্বরগুলোকে সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পারি। ব্যঞ্জনে স্বর আসলে সেভাবে প্রয়োগ করা যায় না, কারণ ব্যঞ্জন যেহেতু রুদ্ধাক্ষর, রুদ্ধাক্ষর যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কিন্তু আমি যখন উচ্চারণ করতে যাবো আমার মুখ আটকে যাবে। ঠিক আছে? তো আগে আমার বের করে ফেলতে হবে। আমরা যখন কবিতা স্ক্যান করি, স্ক্যান করার সময় আমার কিন্তু বের করতে হয় যে আমি আসলে কোথায় কোথায় কি করব, কোথায় কোথায় টেনে ধরবো, কোথায় কোথায় আমি সে শব্দের প্রসারণ করব, কোথায় কোথায় আমি সংকোচন করব, কোথায় কোথায় আমি কম্পন দেব, কোথায় কোথায় আমি সাউন্ডটাকে একটু ফেড আউট করব, কোথায় ফেড ইন করব, কোথায় মিড় দিব, কোথায় একটার আবেশ থাকতে থাকতে আমি পরের শব্দে আবার চলে যাব। কবিতার মধ্যে আমরা ছন্দের মধ্যে আমরা জেনেছিলাম, যদিও কবিতার তাল এবং ছন্দ নিয়ে আরেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, সেখানে আপনাদের বুঝে নিতে একটু সুবিধা হবে যে কবিতার তাল এবং ছন্দগুলো কিভাবে চলে। এক একটা কবিতার ছন্দের চাল এক এক রকম, সেখানে অতি পর্বের প্রভাব কিভাবে কাজ করে, সেখানে অপূর্ণ পর্বগুলো কিভাবে শেষ করতে হয়, পূর্ণ পর্বগুলো কিভাবে আমরা ভাগ করি, এগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা থাকবে। স্বর যোজনাটা একটু দেখি আমরা। আবৃত্তি মানে কিন্তু শুধু গানের সুরে সুরে কিছু একটা বলা বিষয়টা এমন না, আবার শুধুমাত্র অভিনয়ের আঙ্গিকে কিছু শব্দ প্রক্ষেপণ করে যাওয়া সেটাও না। আবৃত্তি একটা স্বতন্ত্র শিল্প, এর নিজস্ব একটা ঢং আছে, এর নিজস্ব একটা চলার ধরন আছে। সেই জায়গাটা আগে আমাকে আগে রপ্ত করতে হবে। আমি যখন সেই জায়গাটা রপ্ত করতে পারবো, খুব স্বাভাবিকভাবেই
তখন আবৃত্তি করতে গেলে একজন আবৃত্তিকার হিসেবে যা যা প্রয়োগ করা দরকার সবকিছুই আমরা প্রয়োগ করতে পারবো। ধরুন শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা বলি, বাঘ। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি কাছে গেলাম, পাশে বসলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। ধরুন এই কবিতাটা আমি শুধুমাত্র উচ্চারণ করে গেলাম না, শব্দের প্রকাশ হলো মাত্র, কিন্তু এটাকে আবৃত্তি হলো। আবৃত্তি হতে গেলে কিন্তু এর একটা নিজস্ব রূপ রয়েছে, সেটাকে যদি আমি যতক্ষণ পর্যন্ত বের না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আবৃত্তি হবে না, তাই না? তো এটারে যদি আপনি একটু গানের সুরে বা একটু অতি আবেগ প্রয়োগ করে এটা যদি বলেন, তাহলে মেঘলা দিনে মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছি মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি কাছে গেলাম, পাশে বসলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। এটা একটা অতিরঞ্জিত মনে হলো না, একটা আরোপিত কিছু একটা মনে হলো, ঠিক ভালো লাগলো না, তাই না? একইভাবে আমি শুরুতে যেটা বললাম সেটাও কিন্তু ঠিক আবৃত্তি মনে হলো না। যখন আবৃত্তি হবে তখনই, যখন কিনা এটার সাথে আমি স্বর প্রয়োগ করতে পারবো। যখনই আমি বলবো মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি কাছে গেলাম, পাশে বসলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। এই কবিতার শব্দগুলো যখন উচ্চারণ করছি, মেঘলা, এই যে লা, এটাকে কিন্তু আপনি টেনে ধরে রাখতে পারছেন কারণ এটা মুক্তাক্ষর। কিন্তু মেঘ, এটা কিন্তু বদ্ধাক্ষর, কারণ মুখটা আটকে যাচ্ছে এখানে। তার মানে আপনি যখন বলছেন বা আমরা বলার চেষ্টা করছি মেঘলা দিনে দুপুর বেলা, দুপুর বেলা, দুপুর বেলা, এই যে এ আ, এই যে ছোট ছোট কাজগুলো বা এই যে স্বর স্থাপন না করলে তো আপনি এটা করতে পারবেন না। আপনি যখন আবৃত্তি করবেন সেটা খুব ড্রাই হয়ে যাবে না, তা নাহলে দেখা যাচ্ছে খুব তীব্র একটা স্বরে প্রক্ষেপণ হয়ে যাবে। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি কাছে গেলাম, পাশে বসলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। একক স্বরে আবৃত্তি করা, কিন্তু একক স্বরে আবৃত্তি করা ওটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। কারণ একক স্বরে আপনি আবৃত্তি করলে আপনার স্বরের মডুলেশন হবে না, আপনি যে কোনো একটা স্বরে স্থির থাকবেন। তখন আপনি একটা স্টেজে আবৃত্তি করছেন, 5টা আবৃত্তি করবেন, 3টা আবৃত্তি করার পরে দর্শক শ্রোতা আপনার কথা শোনার আগ্রহ হারিয়ে ফেলবে। কণ্ঠের বৈচিত্র্যতা না থাকলে শ্রোতা কখনোই সেটা গ্রহণ করতে পারে না, তার একঘেয়েমিতে চলে আসে। যেহেতু এই ভিডিও করলে এটা কিন্তু একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে আমি বলছি আপনারা শুনছেন। অনেকে বলতে পারেন যে আবৃত্তির ক্লাসটা কেন প্রয়োজন? আপনি তো বলে দিচ্ছেন, আপনি তো সুন্দর করে বোঝাচ্ছেন, আমরা তো এটা দেখেই শিখে ফেলতে পারি। নিশ্চয়ই পারেন। যারা শিখে ফেলতে পারেন তাদের তো তাদের জন্য অভিনন্দন। কিন্তু আরেকটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে যে আমার কথা তো আপনারা শুনছেন, আপনাদেরটা আমার শুনতে পারার একটা বিষয় থাকে। আর আমি যতক্ষণ পর্যন্ত শুনতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাটা কাকে কি ধরে দিতে হবে, সেটা কিন্তু আমি শুনতে না পারা পর্যন্ত সেটা সম্ভব না, তাই না? এই জায়গা থেকে হচ্ছে আবৃত্তির ক্লাসটা প্রয়োজন। যে আপনারা যখন আমাকে অনেক বেশি শোনাবেন, আমি বুঝতে পারবো কার স্বরচর্চাটা হচ্ছে, কারটা হচ্ছে না, কার কোথায় স্বর লাগছে, কোথায় লাগছে না। অনেকের থাকে যে অনেকের টেম্পো বেশি থাকে, সাধারণ কথা বলতে গেলে অনেক দ্রুত কথা বলেন, থামতে পারে না। এটা সমস্যাটা হচ্ছে ব্রিদিং প্রবলেম। ব্রিদিং সাইকেল যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার স্বরগুলোকে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না। এক একজনের সমস্যাটা এক একটা জায়গায় থাকে। ক্লাসের ভিতর যে জিনিসটা হয়, আমার এগুলো খুব বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ থাকে। সবাইকে ধরে ধরে আমি বুঝতে পারি যে কার এক্স্যাক্টলি কোথায় সমস্যাটা হচ্ছে, কার কোন সমস্যাটা সমাধান করলে সে খুব দ্রুততার সাথে এই জায়গাগুলোতে ভালো করতে পারবে বা ঠিক করে ফেলতে পারবে। একটা সমস্যার সাথে আমি যদি বসবাস করতেই থাকি, ওই সমস্যাটা আরো বেশি প্রকট হয়ে ওঠে। আমি যদি একটা ভুল অনুশীলনে যদি 5 বছর আমি যদি চলমান রাখি, 5 বছর পরে কিন্তু আমার অবস্থা খুব বেগতিক হয়ে যাবে, সেখান থেকে বের করা খুব মুশকিলের ব্যাপার। একইভাবে আমি যদি একটা সঠিক অনুশীলন 2 বছর ধরে করি, ওই 5 বছর যে আমি যা করেছি সেখান থেকে আমি যতটা ভালো ফলাফল পাইনি, আমি 2 বছর তার থেকে অনেক বেশি ভালো ফলাফল পাবো, এটাই স্বাভাবিক। অনুশীলন না করাটা একটা ব্যাপার, কিন্তু ভুল অনুশীলন করে তাকে আবার আগের জায়গায় নিয়ে এসে আবার তাকে নতুন করে শেখানো, এটা কঠিন। কারণ আপনি যখন ভুল অনুশীলন করবেন তখন আগে আপনাকে শুরুতে নিয়ে আসতে হবে, তারপরে আপনাকে এবার শুরু করাতে হবে।
যারা অনলাইন আবৃত্তি ক্লাসে যুক্ত হতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। 01633623108। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করব। টাটা, আল্লাহ হাফেজ।